ঠিক আছে, প্রথম কনসেপ্ট আমি চতুর্ভাগ চিনব। আমি কি চতুর্ভাগ চিনি? না, চিনি না। 4 ভাগের 1 ভাগ সবাই আমরা দেখছি চতুর্ভাগ, ঠিক আছে। এক্স তল আর ওয়াই তল অথবা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই অক্ষের সম্পর্কে আমাদের সবার ধারণা আছে, ঠিক আছে। এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে ভাগ করছে, ঠিক আছে। এই 4 ভাগে দেখবা এটা হচ্ছে আমার একটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের আরেকটা ভাগ, এটা আরেকটা কি 4 ভাগের 1 ভাগ করে, ঠিক আছে। তার মধ্যে এটাকে আমি বলি 4 ভাগে সেই প্রথম ভাগ বলবো, এটাকে আমি দ্বিতীয় ভাগ বলবো, এটাকে আমি তৃতীয় ভাগ বলবো, এটাকে চতুর্থ ভাগ বলবো। এই 4টা ভাগে ভাগ হয়ে গেছে আমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ঠিক আছে। আমার প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। একটু খেয়াল করলে দেখবা তুমি, আমি কিন্তু এই প্রথম থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোন একটা ক্রমে আগাইছি। তোমরা খেয়াল করলে দেখবা এটা আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, ঠিক আছে। ম্যাথের মাঝখানে প্রশ্ন না, সময় আসবে, ঠিক আছে। তোমার প্রশ্ন তুমি উত্তর ম্যাথের মাঝখানেই পাই যাবা, আমি আগে বলছি। তাহলে খেয়াল করবা, আমি প্রথম এখানে নিলাম, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। আমি একটা ক্রম অনুযায়ী ঘুরছি। এই ক্রমটা কেমন ক্রম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে খেয়াল করছো? এই দিকে ঘুরে, এই দিকে ঘুরে। আমি কোন দিকে ঘুরছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। সায়েন্টিফিক আলোচনায় ঘড়ির কাঁটার বিপরীত দিক কি ধনাত্মক দিক ধরে নেওয়া হয়, ঠিক আছে। কোণাট করার সময় ঘড়ির কাঁটার বিপরীত দিককে ধনাত্মক দিক ধরে নেওয়া হয়, ঠিক আছে। বিপরীত দিককে ধনাত্মক দিক ধরে নেওয়া হয়। হ্যাঁ বলো। আসবো সব আলোচনায় আসবো। তাহলে এখান থেকে আমি কি করব? যাওয়া শুরু করব, ঘোরা শুরু করব। ঘুরবো 1 2 3 4, ঠিক আছে। এটা হচ্ছে আমার ঘড়ির কাঁটার বিপরীত দিক। যদি বলি তাহলে এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। কখনো যদি আমাকে কোণ আট করতে হয়, কনসেপ্ট একটু পরে আসবো। আমি এখান থেকে যাওয়া শুরু করব। যখনই আমাকে যাওয়ার কোনো নির্দেশ দিবে, আমি এখান থেকে পথ হাঁটা শুরু করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে। চতুর্ভাগ আমি চিনি, তেমন কোনো আলোচনা করার নাই এখানে। বিন্দু বসে দাম, বিন্দু আলোচনায় অধ্যায় খুব একটা হবে না, করবো না আমি, ঠিক আছে। চতুর্ভাগকে চিনি। এবার কোণের সংজ্ঞা কি আমি জানি। কোণ কাকে বলে বলো তো? দুইটি সরলরেখা যখন কোন একটি বিন্দুতে মিলিত হয়, এই মিলিত স্থানটাকে কোণ বলে। কোণ কাকে বলে একটা সংজ্ঞা বলে ফেলছো তুমি। যদি চতুর্ভাগটা আমি এখানে আট করি, স্পষ্টভাবে দেখা যাবে, ঠিক আছে। এটা আমার কি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে কোণ কাকে বলে। তুমি একটা সংজ্ঞা দিছো, সংজ্ঞাটা ঠিক, কিন্তু সেই সংজ্ঞাটা ছোটবেলার সংজ্ঞা হয়ে গেছে। বড়বেলাকে আরো লজিক্যাল ভাবে পড়তে হবে, ঠিক আছে। কোণ কাকে বলে শুনে রাখবা। কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি উঠে যায় তাকে তার কোণ বলা হয়। উদাহরণ, মনে করো কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকে এরকম করে আছে। কোন একটা রেখা এক্স অক্ষের কোথায় অ্যাড করছি? ধনাত্মক দিকে আমি অ্যাড করছি। এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অ্যাড করছি না? কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে যত ডিগ্রি উঠে যাবে তাকে তার কোণ বলা হবে। তুমি মনে করো এই রেখাটাকে এখানে দেখছিলা, একটু পরে খেয়াল করলা এই রেখাটা এখানে চলে আসছে। তাহলে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি কোণ উঠে যাবে তাকে তার কোণ বলা হয়। 30 ডিগ্রি কোণ কথার অর্থ কি? আমি যদি কথা বলি 30 ডিগ্রি কোণ মানে কি, কি সংজ্ঞা দিবা? কোনো একটা সরল রেখা বা রশ্মি রেখাংশ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে 30 ডিগ্রি ঘুরে গেছে। কোথায় ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। কোথায় ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেছে, ঠিক আছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে এক্স অক্ষের এতটুকু অংশ ধনাত্মক, এতটুকু অংশ ঋণাত্মক, ঠিক আছে। যেমন এই যে সবুজ সরলরেখা ছিল আগে, এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। এটা কি করতে হবে? ঘুরবে। কত ডিগ্রি ঘুরবে? 30 ডিগ্রি ঘুরবে। নিচে ঘুরে যাবে না। এক্স অক্ষের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ 30 ডিগ্রি ঘুরে যাবে। কারণ আমি হিসাব করব প্লাস চিহ্ন সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ। ম্যাথে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজকে প্লাস চিহ্ন হিসেবে ধরে নেওয়া হয়েছে। তাহলে তোমরা এই ম্যাথের অ্যান্সার দিয়ে দিতে পারবা। -30 ডিগ্রি মানে কি? কোন একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্লকওয়াইজ 30 ডিগ্রি ঘুরে গেছে।
ঠিক আছে, যদি এই সরলরেখা এখানে 30 ডিগ্রি ঘুরে যায় তাহলে আমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই সরলরেখা যদি এখানে 30 ডিগ্রি ঘুরে যায় তাহলে এই যে কোণের মান পাবো সেটা হবে -30 ডিগ্রি। তোমাকে যদি আমি একটু আগে প্রশ্ন করতাম যে -30 ডিগ্রি বলতে কি বুঝো, কি বলতাম? সেটা তো অসম্ভব ঘটনা। -30 ডিগ্রি কোণ কি আর উৎপন্ন হয়? স্যার হয় স্যার আসলে। ঠিক আছে, তোমার কোনো প্রশ্ন নাই। খেয়াল করো এখন, তাহলে কোনো একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ যত ডিগ্রি কোণ ঘুরে যায় তাকে তার কোণ বলা হয়। এখানে -30 না লেখা আমি কিন্তু আরেকটা কোণ লিখতে পারতাম, এর ব্যাখ্যা আমি একটু পরে আসবো। ঠিক আছে, স্যার -30 ডিগ্রি মানে ঘড়ির কাঁটা যেই দিকে যায় ওই দিকে। হ্যাঁ, আর যদি মাইনাস না হয় তাহলে ঘড়ির কাঁটা বিপরীত দিকে। আমরা প্লাস থেকে ধরে নিব অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর মাইনাস ধরবো ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, চতুর্ভাগ আমি চিনি, কোণ আমি জানি কাকে বলে। কোণের মান কোন চতুর্ভাগে আসলে একটু বের করে দেখি, এটাই বের করতেছিলাম। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় 100, আচ্ছা শুরু থেকে শুরু করি, 45 ডিগ্রি কোণ, এই কোণটা কোন চতুর্ভাগে? প্রথম। তোমার অ্যান্সার হবে প্রথম চতুর্ভাগে। ঠিক আছে, 45 ডিগ্রি কোণ আগে তৈরি করে দেখি আমি কি পারি কিনা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে ঘুরতে হবে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস চিহ্ন আমাকে বলে দিই, বলো আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। কত ডিগ্রি ঘুরবো? 45 ডিগ্রি। মনে করো 45 ডিগ্রি ঘুরে গেলাম, তাহলে আগে ছিলাম এখানে, 45 ডিগ্রি ঘুরলে এখন আমি এখানে। তাহলে এই যে রেখাটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। কিছু ম্যাথের অ্যান্সার তোমরা এখনই দিয়ে ফেলবা। 120 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে? বের করো। -120 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে? ঠিক আছে, 700 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে? -750 ডিগ্রি কোণ কোন? 120 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কত ডিগ্রি ঘুরতে হবে? 120 ডিগ্রি। তার আগে একটা কমন সেন্স থেকে উত্তর বলে দিই, এই কোণটা 90, এটাও 90, এটা 90, এটাও 90, এটা তোমরা জানো। ঠিক আছে, আমাকে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে 120 ডিগ্রি ঘুরতে হবে। তার মানে এখান থেকে ঘোরা শুরু করব আমি। আচ্ছা এখান থেকে নেই, সুবিধা হবে। এখান থেকে ঘোরা শুরু করলাম, 90 ঘুরলাম, আরো কত ঘুরতে হবে? আরো ঘুরতে হবে 30, ধরে নিয়ে সে 30 আমার এতটুকু। তাহলে এখানে আমি পাইলাম না, তাহলে এই রেখা হবে আমার এখানে। তাহলে 120 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে? এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে, 700 ডিগ্রি কোণ আট করতে হবে, সবুজ কলম দিয়ে আট করি। ঠিক আছে, স্যার -120 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা মাইনাস না, ওটা আমি 120 এর জন্য লিখছিলাম। 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা -120 আগে বের করে দিই। -120 আমি এখান থেকে ঘোরা শুরু করব। আমি কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো না ক্লকওয়াইজ ঘুরবো? ক্লকওয়াইজ ঘুরবো, কারণ সামনে আমার মাইনাস, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘোরা শুরু করি, 90 ঘুরলাম, আরো কত? আরো 30, এই যে এখানে আসে থামে গেলাম। তাহলে এই কোণটা হবে কোথায় অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে 120 ডিগ্রি কোণ দ্বিতীয় চতুর্ভাগে, -120 তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। বুঝতে পারতেছি? ঠিক আছে, 700 ডিগ্রি কোণ আমাকে আট করতে হবে। 700 ডিগ্রি কোণ, আসো ঘোরা শুরু করব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে। ঠিক আছে, মনে করে ঘোরা শুরু করি, 90 ঘুরলাম, 90, আবার 90, আবার 90, কত হলো? 360 হয়ে গেল। ঠিক আছে, আবার 90, 450, আবার 90, 540, আবার 90, 630, কোণ কত? 700। তাহলে আরো কত? 70 ডিগ্রি মনে করে এখানে চলে গেলাম। তাহলে এই যে কোণ উৎপন্ন হইল, এই কোণটা হচ্ছে আমার কোন চতুর্ভাগের জন্য? চতুর্থ চতুর্ভাগে। তাহলে 700 ডিগ্রি কোণ কোন চতুর্ভাগে? এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। ঠিক আছে, এখন আসো একটু -750 বের করতে হবে। আসো করি, -750। এখন আমি যে এত যোগ বিয়োগ করে এখন বের করলাম না, এখন একটু স্মার্টলি বের করি। ঠিক আছে, আমি তো জানি একটা ঘরের মান কত, 90 ডিগ্রি করে না। ঠিক আছে, খেয়াল করো, -750, এটাকে একটু 90 দিয়ে তোমরা ভাগ দাও। -8.33 -8.33
3 প্রায়। এখন খেয়াল করো, তার মানে যদি 90 ঘর করে আমার একটা ঘর হয়, 90 ডিগ্রি করে যদি আমার একটা ঘর হয়, তাহলে আমাকে 8 ঘরের বেশি ঘুরতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতেছি? কারণ 90 ডিগ্রি হচ্ছে আমার একটা ঘরের জন্য। তো বারবার কেন আমি এত হিসাব করতে যাব? এবার আসি, আমাকে -8 পয়েন্ট সামথিং বলছে, ঠিক আছে? এবার সবুজ কলম হচ্ছে এর জন্য, এই সবুজটা তাহলে আমি মিছাই দিই, অসুবিধা করবে এটা, ঠিক আছে? তাহলে এই যে ঘোরা শুরু করব, কোন দিকে ঘুরবো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরবো। সামনে মাইনাস আছে, কয় ঘর ঘুরবো? 8 ঘরের চেয়ে একটু বেশি, 8 ঘরের চেয়ে একটু বেশি। এই যে 4 ঘর, 8 ঘর, একটু বেশি যেন 9 না হয়ে যায়। তাহলে এই ঘরে চলে আসলাম, কোথায় পাইছি এটা? চতুর্থ চতুর্ভাগে। তাহলে -750, এটাও আমার চতুর্থ চতুর্ভাগের জন্য কোণ। বুঝতে পারতেছি? প্লাস কে অ্যান্টি ক্লকওয়াইজ বলে, প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে? অ্যান্টি শব্দের অর্থ বিপরীত, মনে রাখবা। এটা তো আমাদের ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ অনেক জায়গায় অ্যান্টি অ্যান্টি শব্দ দেখবা। কাঁটার দিকে বাংলা শব্দ, একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মাইনাস থাকলে ঘড়ির কাঁটার দিকে, প্লাস থাকলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। স্যার আপনি আমাদের মাতৃভাষায় কথা বলবেন, ঠিক আছে? এই তো চলে আসো না, অনেক সময় বইয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি শব্দ অনেক ইউজ করা হয় সায়েন্সে। আমার একটা প্রশ্ন আছে, বলো। ভগ্নাংশ সংখ্যা বলে নাকি পূর্ণ সংখ্যা বলে? হ্যাঁ, 8.3 মানে কি? 9 হয়ে গেছে? 9 হয় নাই, 8 এর চেয়ে একটু বেশি। বুঝতে পারতেছো? এই জন্য আমি 8 ঘর ঘুরে এখানে আসছি না, 8 এর চেয়ে একটু বেশি প্রবেশ করছি। 9 এ কি চলে যাব? 9 এ না। 2.5 খেয়াল করো, 3 কি হয়ে গেছে? হয় নাই। 2 এর চেয়ে বেশি, 3 এর চেয়ে কম। 6.5 এ কি বলতে পারবো? 6 এর চেয়ে বেশি কিন্তু 7 এর চেয়ে কম। তুমি ভাগ করে দেখলা তোমার ঘর চলে আসলো, মনে করো 6.5 চলে আসলো। তুমি 6 ঘর যাবা, তারপর একেবারে 45 ডিগ্রি কোণ দাগাই দিবা। 0.5 না, একেবারে অর্ধেক হবে, ঠিক আছে? স্যার আরেকটা প্রশ্ন ছিল, প্রথম চতুর্ভাগটা হচ্ছে 1/4, মানে 4 ভাগের 1 4 ভাগের 1 ভাগ। আর চতুর্থ নাম্বারটা হচ্ছে 4 ভাগের 4 ভাগ, মানে 4 4 কাটাকাটি করলে 1 ভাগ। এটা 4 ভাগের 1 ভাগ, এটা 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। চারটা 4 ভাগের 1 ভাগ যোগ করলে 4 ভাগের 4 ভাগ পাবো। 4 ভাগের 4 ভাগ মাগি সম্পূর্ণ আমার x অক্ষ আর y অক্ষ পাবো, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন। তাহলে চতুর্ভাগ আমি চিনি, কোণ আমি চিনি, কোণের মান নির্ণয় করতে আমি পারবো। কোণ পরিমাপের পদ্ধতি, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেটা নিয়ে আমি এই অধ্যায়ে পড়বো। এই অধ্যায়ে একটা শুধু টপিক আছে, কোণ পরিমাপের পদ্ধতি। স্যার চাঁদার সাহায্যে নাকি ইংরেজির সাহায্যে? কোণ পরিমাপের পদ্ধতি নিয়ে কথা বলবো। এতদিন তোমরা শুধুমাত্র একটা পদ্ধতি ইউজ করছো, ঠিক আছে? চাঁদা না, এককের যদি আমি কথা বলি, তোমরা শুধুমাত্র ডিগ্রি একক ইউজ করতা কোণ পরিমাপ করার জন্য, যে এটা এত ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ডিগ্রি ছাড়া কি আর অন্য কোনো একক নাই? আছে তো, ঠিক আছে? যেমন মিটার আছে, কিলোমিটারও তো আছে, সেন্টিমিটারও তো আছে, ঠিক আছে না? তুমি একটা দৈর্ঘ্যকে 1 মিটার বলতেছো, তোমার পাশের বন্ধু সেটা কি 100 সেন্টিমিটার বলতেছে, পাশের বন্ধু সেটা কি 1000 মিলিমিটার বলে দিচ্ছে। আলাদা না, না, একই একই দৈর্ঘ্য, ঠিক আছে? ঠিক একইভাবে তুমি একটা কোণকে, মনে করো একটা কোণকে তুমি বলে দিলা 30 ডিগ্রি, শাফির অন্য কিছু বলে দিল, ভুল বলে দিছে না, অন্য এককে বলছে, আমি একক জানি না, ঠিক আছে? ওই একক হচ্ছে, নাম শুনে রাখো, রেডিয়ান। রেডিয়ান পদ্ধতিতে প্রকাশ করব, ঠিক আছে? এবার আসি কোণ পরিমাপের পদ্ধতি। কোণ পরিমাপ করার জন্য দুইটা পদ্ধতি আছে আমার কাছে। একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর একটা হলো ষাটমূলক পদ্ধতি, যেটা নিয়ে আলোচনা হবে। স্যার এটা পুরা পুরা এখানে দুটেই আছে, মানে কি? 60-এর পদ্ধতি, হ্যাঁ 60-এর পদ্ধতি, ঠিক আছে? 60মূলক পদ্ধতিতে কোণের পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। 60মূলক পদ্ধতিতে কোণ পরিমাপের একক কি? ডিগ্রি। কোনো কিছু একটা লেখার উপর আমি কি দিয়ে দিই? এই ডিগ্রি চিহ্ন দিয়ে দিই, এ ডিগ্রি, এ একটা মান থাকতে পারে, ঠিক আছে? এ ডিগ্রি। তোমরা এতদিন যে একক ব্যবহার করতা, সে এককটা কি ছিল বলো তো? অ্যাকচুয়ালি 60মূলকের একক তোমরা ইউজ করতা, ঠিক আছে? শুধু ডিগ্রি না, 60মূলক কেন বলা হয় আরো ইনফরমেশন দিব। যেমন তুমি কোণ লিখতা 30 ডিগ্রি,
তুমি কোন লেখটা 45 ডিগ্রি, এই যে ডিগ্রি একক ইউজ করছো কোন পদ্ধতিতে, কোন পরিমাপ করছো, 60 মূল্যকে করছো, ঠিক আছে। আরেকটা কোন পরিমাপ একক আছে রেডিয়ান, বৃত্তীয় পদ্ধতি, একটু পরে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এতদিন যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল আমার 60 মূলক পদ্ধতি। এবার আসি, তোমার মাঝে মধ্যে কোন দেখবা ত্রিকোণমিতি ম্যাথ করতে যায় 30.1 ডিগ্রি চলে আসছে, এরকম কিন্তু কোন চলে আসতো, কোন চলে আসতো না? ঠিক আছে, মাঝের মধ্যে দেখবা তোমার 45.57 ডিগ্রি চলে আসলো, এরকম কোন কিন্তু চলে আসে। এরা কি মিন করে? ছোটবেলা আমরা শিখছিলাম 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আমরা এতটা জানি। আবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এটা আমরা ছোটবেলায় খুব মনে রাখতাম, মজা লাগতো পড়তে, ঠিক আছে। তুমি ফিজিক্স করতে যায় কোনো একটা ম্যাথের অ্যান্সার এমন পাই গেলা 1.25 মিটার, আমি প্রশ্ন করলাম কত মিটার কত সেন্টিমিটার, অ্যান্সার কি বলবা? 1 মিটার 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। তুমি কি করছো বলো তো, এখানে মিটার ছিল কিন্তু তুমি এমন ভাবে এককে চেঞ্জ করবা যেন পয়েন্টের পর আর কোনো সংখ্যা না থাকে, ঠিক আছে। এই 1.25 কে লিখতে পারি আমি 1 মিটার প্লাস 0.25 মিটার, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। একই 1.25 মিটার মানে 1 মিটার প্লাস 0.25 মিটার, দরকার নাই। ছোটবেলার আগে আমার নাম টেনে উঠছি আমি, ম্যাথ অনেক উঁচু লেভেলে চলে যাবে। এখন যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের প্রশ্ন যদি কেউ না বুঝো তাহলে নিজের সমস্যার সমাধান নিজে খুঁজে নিবা, ঠিক আছে। এবার 1 মিটার প্লাস 0.25 মিটার এভাবে লিখতাম। আমার প্রশ্ন হচ্ছে এটাকে আমি মিটার সেন্টিমিটার মিলিমিটারে প্রকাশ করব, মানে পয়েন্টের পর অংশগুলো রাখার না চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারবো এটাকে 1 মিটার 25 সেন্টিমিটার করতে পারবো। আমি অ্যাকচুয়ালি কি করছি জানো, আমি অ্যাকচুয়ালি এই যে 0.25 মিটার 0.25 মিটারকে সেন্টিমিটার লিখছি, একক চেঞ্জ করে দিছি। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 0.25 মিটার সমান হবে 0.25 ইন্টু 100 সমান 25 সেন্টিমিটার। এখান থেকে কিন্তু আমি ম্যাথের বেসিকে ঢুকে যাব, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করো আগে। 1.25 মিটার দেয়া ছিল, এটাকে আমি লিখে ফেললাম 1 মিটার প্লাস 0.25 মিটার। এখন আমি ওই 0.25 মিটারকে সেন্টিমিটারে করে ফেললাম। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 0.25 মিটার হবে এত সেন্টিমিটার। তাহলে এই মানটা অ্যাকচুয়ালি এইটা 1.25 মিটার লেখা যে কথা 1 মিটার 25 সেন্টিমিটার বলা সে কথা। আর মনে রাখবে এদের মাঝখানে কিন্তু একটা যোগ চিহ্ন আছে, 1 মিটার প্লাস 25 সেন্টিমিটার, ঠিক আছে। 1 মিটার 25 সেন্টিমিটার বলা যে কথা 1 মিটার যোগ 25 সেন্টিমিটার বলা কিন্তু কি একই কথা। অনেকে কি করে মাঝখানে কিছু নাই মানে গুণ ধরে নেয়, অ্যাকচুয়ালি এই দুইটা কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে। 1 মিটার 25 সেন্টিমিটার মানে 1 মিটার সম্পূর্ণ তারপর 25 সেন্টিমিটার আমার, ঠিক আছে। কিন্তু স্যার আছে হ্যাঁ, তোমরা আমাকে একটা জিনিস করে দেখাবো। এখন কোন একটা কলম বা কোনো কাছে দৈর্ঘ্য 5.6 মিটার, আমি বললাম মিটার সেন্টিমিটার মিলিমিটার এগুলাতে প্রকাশ করে দাও। ছোটবেলা কিন্তু থাকতো এগুলা খুবই, তার মানে 5 মিটার তার সাথে 0.6 মিটার এক্সট্রা। আমি এই 0.6টা রাখবো না, ছোটবেলা আমরা কিন্তু করতাম পয়েন্টের পরে অংশ কি করতাম রাখতাম না। তাহলে 0.6 মিটার কত সেন্টিমিটার একটু বের করি, তাহলে 5 মিটার এই 0.6 মিটার একে ওই নিয়ম করে বেরি করি, ঠিক আছে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 0.6 মিটার সমান 60 সেন্টিমিটার ডিরেক্ট লিখে দিলাম, গুণ করে দিলে 60, ঠিক আছে। তাহলে আমার 5 মিটার 60 সেন্টিমিটার, তার মানে 5 মিটার 60 সেন্টিমিটার লেখা যাবে, সবাই পারছো। আসে এবার ভিতরে ঢুকে যাই কোণের। এটা এখানে এভাবেই লিখে রাখলাম, এটা সামনে আমি আবার ইউজ করব। মনে রাখবা 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড।
সবার আগে বলে রাখি, এটা মিনিট মানে ঘড়ি কাটার ওই মিনিট না, ঠিক আছে? মিডিয়াম স্যার। কোন পরিমাপের একক হচ্ছে আমার কি ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলো সবগুলো কিন্তু একক, ঠিক আছে? মিনিট আমার কি একটা একক, মিনিট মানে ঘুট করে ঘড়ি কাটা 60 মিনিট। ঘড়ি কাটার সাথে একটা মিলও আছে, কি মিল বলো তো? খেয়াল করবা, 1 মিনিট সমান কিন্তু এক্স্যাক্টলি আমার 60 সেকেন্ডই হয়, ঠিক আছে? তাই বলে এটা কখন মাথায় নিই মানে আচ্ছা 60 মিনিট ঘুরলে 1 ডিগ্রি হবে, এরকম কোনো কনসেপ্ট মাথায় নেওয়া যাবে না, ঠিক আছে? 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড। এখানে এককের সাথে সম্পর্ক দেখানো হলো। একক, যেমন এখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 60 মূলক পদ্ধতি ঠিক এটা আছে। স্যার। হুম? 60 60 মূলক কেন? এটা 60-এর ঘর চলে আসছে না, এই জন্য 60 মূলক পদ্ধতি এটা। স্যার আপনি উপরে যে দাগটা দিছেন এই দাগটাকে কি বলে? হ্যাঁ, আন্ডারলাইন করছে আমি এমনি। ও কেন ওটা কোনো আকার চিন্তা করতেছ নাকি? 60 মূলক লেখা আমি এখানে আন্ডারলাইন দিছি। না স্যার, ওই যে 60 আচ্ছা, একটা দাগ দিয়ে মিনিট বোঝায়, দুইটা দাগ দিয়ে সেকেন্ড বোঝায়। যেমন আমি এম লিখলে মিটার, সিএম লিখলে সেন্টিমিটার, ডাবল এম লিখলে মিলিমিটার। ঠিক একইভাবে এই গোল চিহ্ন যখন দিব সেটা ডিগ্রির জন্য, একটা দাগ মিনিটের জন্য, দুইটা দাগ সেকেন্ডের জন্য, ঠিক আছে? একটু ফাস্ট কাজ করবা, পড়ালেখা দ্রুত আগাইতে হবে, ইনফরমেশন বেশি নিব, বাসা যায় নিজেকে সময় এখন বেশি দিবা। যদি নিজের একটু সময় না দাও, তোমার জন্য স্পেশালি বলতেছি, কোচিংয়ের সাথে তাল মিলাতে পারবা না, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা সমস্যা দিই, আমি একটা করে দিব, তারপর তোমরা আমাকে একটা করে দিবা। তোমাকে আমি বললাম যে আমার 55.5 ডিগ্রি, এটাকে ডিগ্রি, মিনিট, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। সেন্টিমিটার তো নাই স্যার, ডিগ্রি। সরি, ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে। 55.5 ডিগ্রি চলে আসছে। 55.5 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমার 55 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি বলা যাবে। তার মানে দেখ, খেয়াল করে, এটা 55 ডিগ্রি তো আমাকে আসছেই। এখন আমি বের করব যে 0.5 ডিগ্রিটা কত মিনিট, একটু মিনিটে যাওয়ার চেষ্টা করি। 30 মিনিট। তাহলে এখানে লেখা যাবে 55 ডিগ্রি প্লাস, এখন আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 0.5 ডিগ্রি হবে 5 করে দিব, মিনিট স্কেলে চলে আসবে, কত হয় 30 মিনিট। তার মানে 0.5 ডিগ্রি লেখা যে কথা, এই 30 মিনিট লেখা কিন্তু সেই কথা। তাহলে ম্যাথের অ্যান্সার আমার চলে আসবে 55 ডিগ্রি 30 মিনিট। মাঝখানে কিছু হবে না স্যার? হ্যাঁ, মাঝখানে না মাঝখানে কিছু নাই, মানে এটা প্লাস চিহ্ন ধরে নিবা। আমি তোমাদের এই সংখ্যাটা এখানে ক্লিয়ার করে দিছিলাম, ঠিক আছে? অনেকে কি করে এখানে ভুল, মানে গুণ চিন্তা করে, কনসেপ্টটা কিন্তু ভুল। এটা সেকেন্ড করব স্যার এটা। হ্যাঁ, স্যার, আর তো সেকেন্ড করো তো স্কোপ নেই আমার। স্যার আমিও স্যার ভুল করতেছি। আপনার ওই মিনিট আর সেকেন্ডটাকে আমি প্রাইম হিসেবে ধরতেছি। পুরো এটা set। প্রাইমই দিছে, চিহ্নটা প্রাইমই, কিন্তু নাম কি? নাম মিনিট, ডাবল প্রাইম চিহ্নই দিছে, নাম কি এখানে সেকেন্ড নাম করবো আমরা, ঠিক আছে? তোমরা আমাকে এটা করে দেখাও, মনে করো 45 ডিগ্রি 45.95 ডিগ্রি, ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করবা সবাই। 45.95 ডিগ্রি দিছে, তার মানে বলতে পারি 45 ডিগ্রি প্লাস 0.95 ডিগ্রি। জি স্যার। তাহলে নিচে লেখা যাবে 45 ডিগ্রি প্লাস 0.95 ডিগ্রি কত মিনিট? 57 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি 60 মিনিট, তাহলে 0.95 ডিগ্রি হবে, এর সাথে গুণ করে দিব, কত বেরিয়েছে? 57 পয়েন্ট সামথিং আসছে কি? না স্যার, তাহলে 57 মিনিট আসছে, ঠিক আছে? এখানেও কিন্তু পয়েন্ট আসতে পারে, আলোচনা হবে পরে, ও তাহলে সেকেন্ড স্যার। ঠিক আছে? তাহলে ওখানে কি করতে হবে, ওটাই মিনিটে আবার আমি সেকেন্ড করে ফেলবো, ঠিক আছে? যদি এখানেও আমার পয়েন্ট চলে আসতো, তাহলে কত আসছে এখানে? 57 মিনিট, তার মানে 45 ডিগ্রি 57 মিনিট, বুঝতে পারতেছো? Yes, স্যার। এবার একটু রিভার্স কনভার্সন করি। রিভার্স মানে এটা দেয়া থাকবে, আমরা এটা বের করব, ঠিক আছে? ভালো স্যার। ওইটা এখানে করে দিই, খুবই ইজি। খেয়াল করো আমাদের কি লেখা আছে, 55 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে? বোর্ডে খেয়াল করো, উদাহরণগুলো করাই দিচ্ছি, বাসার করার জন্য তোমাদের অনেক কাজ দিব। আমাকে কিসে নিয়ে আসতে হবে? ডিগ্রিতে নিয়ে আসতে হবে, সম্পূর্ণ মানকে আমার ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করো, এটা তো ডিগ্রিতে অলরেডি করাই আছে, কিছু করতে হবে না স্যার। না। প্লাস এই যে 30 মিনিট আছে না, জি স্যার।
আমি জানি 1 মিনিট 1 ডিগ্রি সমান 60 মিনিট, মানে 60 মিনিটে 1 ডিগ্রি হয়। তাহলে যদি আমি এখানে মিনিটে যাইতে চাই, আগে কি করছিলাম 60 দিয়ে গুণ করছিলাম না, আমি জাস্ট কি করব 60 দিয়ে ভাগ করে দিব। যখন এটাকে 60 দিয়ে ভাগ করব এটা সম্পূর্ণটা কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। দেখাইতে হবে। মনে করো 27 ডিগ্রি তারপর 10 মিনিট 5 সেকেন্ড, এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তোমার প্রশ্ন আমি ওই সময় হয়তো বুঝতে পারিনি, ঠিক আছে? তবে এই টাইপের প্রশ্ন যদিও কারো থাকে করবা না যে ভাইয়া লিখবো কিভাবে, সাজাবো কিভাবে, ঠিক আছে? না, মিনিট থেকে ডিগ্রিতে যাব, কি করব, কত দিয়ে 60 দিয়ে ভাগ করে দেবে। এই তো বুঝতে পারতেছো কেন 60 দিয়ে ভাগ করবো, বোঝা যাচ্ছে? 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 মিনিট সমান 1 ডিগ্রি, 60 মিনিট সমান আমার 1 ডিগ্রি হচ্ছে। তাহলে 1 মিনিট সমান 1/60, এত ডিগ্রি না? জি স্যার। ঠিক আছে, এই জন্য আমি 60 দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে 10/60 সম্পূর্ণটা কি হয়ে গেল, ডিগ্রি হয়ে গেল। এবার 5 এর মিনিটে সেকেন্ডের ঘটনা খেয়াল করো। যদি আমি এটাকে 60 দিয়ে ভাগ করি, এটা মিনিট হয়ে গেল। মিনিট লাগবে আমাকে না। ওই মিনিটকে আবার ডিগ্রি করে দিব। তাহলে কি করবো এখন, আরে একবার 60 দিয়ে ভাগ করে দিব, সম্পূর্ণটা 80 ডিগ্রি হয়ে গেল। স্যার উত্তর ঠিক হবে আসছে স্যার, উত্তর অনেক ফালতু হবে। দরকার নাই, যেই ফালতু হবে আসলে জাস্ট পয়েন্টে কয়েকটা 3টা ডিজিট লিখে দিবা। 110 মাইনাস তৃতীয় পদ্ধতি নিয়ে যে আলোচনা তোমাদের আগে কখনো হয়তো হয় নাই, ঠিক আছে? কি লিখছে স্যার? এইটার সাথে এইটার কি সম্পর্ক স্যার? করে দিব সম্পর্ক করে দিব। না স্যার, এই যে এই মিনিট আর সেকেন্ডের সাথে মিটার আর সেন্টিমিটার। ওই যে একটু আগে যেমন দেখাইলাম, আমাদের কি করতে হইতো, মনে করো 5.5 মিটার করতে বলছে। 5.5 কি আছে, মিটার আছে, আমি কি লিখতাম, এটাকে লিখতাম 5 প্লাস 0.5 ডিভাইডেড বাই সরি 100 কেন স্যার? ইনটু 100 গুণ দিয়ে কি করতাম, সেন্টিমিটার করে ফেলতাম না? এই যে আমার একটা মিটারে থাকতো, মিটার সেন্টিমিটার নিয়ে আসতাম, ঠিক আছে? আর যদি মিটার সেন্টিমিটার দেওয়া থাকতো তখন কি করতাম, মনে করো আমার অ্যান্সার এরকম আছে 5 মিটার 10 সেন্টিমিটার, আমাকে মিটার স্কেলে নিয়ে আসতে হবে। তখন কি করব, আমি লিখে দিব 5 মিটার প্লাস 10 ডিভাইডেড বাই 100, এটা সম্পূর্ণটা কি হয়ে গেল, মিটার হয়ে গেল। বিষয়গুলো রিলেট করতে পারতেছো, রিলেটেড বিষয়, ঠিক আছে? মিলাই করলে বোঝা যায় ভালো। স্যার 5.1 মিটার। এবার আসি, এক্সট্রা কোনো কথা বলবো না, রেডিয়ানে চলে আসি, ঠিক আছে? কোন পরিমাপ কোন আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতি নাম হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে যেমন কোন পরিমাপের একক ছিল ডিগ্রি, মিনিট, সেকেন্ড, আর বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান বলা হয়। যদি আমি 1 রেডিয়ান বা এ রেডিয়ান লিখতে চাই, তাহলে আমাকে রেডিয়ান লেখার নিয়ম হচ্ছে উপরে একটা সি দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর কথা হচ্ছে তুমি সি দিতেও পারো নাও পারো, যদি সি নাও দাও তাও রেডিয়ান মনে হবে। যখন আমরা কোনো কিছু ডিগ্রি লিখতাম 10 ডিগ্রি 20 ডিগ্রি, উপরে সবসময় কি দিতাম, ডিগ্রি চিহ্ন দিতাম। কিন্তু রেডিয়ানের বেলা তুমি এই চিহ্ন দিতেও পারো নাও দিতে পারো, দিলে তোমারই ভালো হবে, তোমার বোঝা যাবে ভালো করে। না দিলে ওটা তো কিছু দিব না। খালি কিছুই দিব না, এই তো এ কিছু নাই, মানে এটা কি আছে, রেডিয়ান। রেডিয়ানে আছে। রেডিয়ান ঠিক আছে? স্যার। এই কনভার্সনগুলো না ক্যালকুলেটর এক চট করে দেওয়া যায়। ক্যালকুলেটর হ্যাকসও শিখাবো, কোনো সমস্যা নেই। এমসিকিউতে বড় একটা ম্যাথ দিয়ে রাখলো, আমি করার দরকার নেই, আমার ক্যালকুলেটর অ্যান্সার বলে স্যার, দিই। এর মান তো 1 না স্যার। হ্যাঁ, এর মান তো না এর মান 1 কেন, যে কোনো একটা সংখ্যা। এখানে তো 1 স্যার, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ওটা 0 না তো বাবা, ডিগ্রি। ডিগ্রি চিহ্ন, 0 তো দেই নাই ওটা, ঠিক আছে? এবার চলে আসলাম কোথায়, রেডিয়ানে। বৃত্তীয় পদ্ধতিতে। একে বৃত্তীয় পদ্ধতি কেন বলা হয়, বৃত্ত আর্ট করা কি জরুরি হয়ে গেছে না এখন? হয়তো বৃত্ত আর্ট করা কি হয়ে গেছে, জরুরি। জরুরি হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় শিখবো এই স্কিল থেকে। ষাটমূলক একক নিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে? বৃত্তীয় নেতা তো হবে। বৃত্তীয় পদ্ধতি নিয়ে কথা বলতেছি, হ্যাঁ বৃত্তীয় পদ্ধতি নিয়ে কথা বলতেছি। একক কি, রেডিয়ান। রেডিয়ান। সবার আগে আমি 1 রেডিয়ান কোণটা কেমন হয় একটু দেখে নিই। 1 রেডিয়ান কোণটা কেমন হয় একটু দেখে নিই। যেমন তোমাকে যদি আমি বলি যে 1 ডিগ্রি কোণ, তোমার মাথায় চট করে চলে আসবে অনেক ছোট একটা কোণ, কারণ তুমি 90 ডিগ্রি 45 ডিগ্রি কোণ সম্পর্কে জানো। তোমার মাথায় চলে আসবে 1 ডিগ্রি বলছে ভাইয়া, তার মানে এই যে এতটুকু কোণ হইতে পারে 1 ডিগ্রি বা এর চেয়েও কম হবে, ঠিক আছে না? 1 রেডিয়ান যদি বলি তাহলে কি কোনো ধারণা আছে এটা কত বড় হইতে পারে? না স্যার।
আসো একটু দেখি সংজ্ঞা। এটা মনে করো বৃত্তের কি থাকে, একটা ব্যাসার্ধ থাকে না? জি স্যার। চাপ আমরা বুঝি কাকে বলে? জি স্যার। বৃত্তচাপ। জি স্যার। পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলা হয়। যেমন তুমি এতটুকু অংশ কেটে নিয়ে বাইরে বের করে আনলা, এটা মনে করো এ বিন্দু, এটা আমার বি বিন্দু। তুমি এতটুকু অংশ কি করলা? কেটে নিলা। তাহলে এই যে কেটে নিলা না, এটাকে বৃত্তের চাপ বলতেছি, ঠিক আছে? তাহলে বৃত্তচাপ সম্পর্কে আমাদের ধারণা আছে। ব্যাসার্ধ সম্পর্কে সবার ধারণা আছে। এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে? ব্যাসের অর্ধেক বললে কি আমি কি ব্যাস চিনি? এই ধারণা চলে আসবে। ব্যাসার্ধ বলি এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, তাকে আমি ব্যাসার্ধ বলতেছি। স্যার যে ব্যাস ওগুলো বলে দেব স্যার। দরকার নাই, আউট অফ কনটেক্সট পরে এখন দরকার নেই, ঠিক আছে? এটা এ বিন্দু, এটা ধরে নিই এটা আমার বি বিন্দু। বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে 1 রেডিয়ান। এবার আসি কি বললাম, ব্যাসার্ধ সমান চাপ মানে কি? বৃত্ততে একটা ব্যাসার্ধ থাকে, এই যে লাল রেখাটা যে আর্ট করছি না, এটা সেই বৃত্তের ব্যাসার্ধ। আমি একটা এ বি চাপ নিছি, এতটুকু একটা কি নিছি? এ বি চাপ নিছি। চাপটাকে বোঝার জন্য নিচে আর্ট করে দিলাম সবুজ কলম দিয়ে। তাহলে আমার এই চাপটা ব্যাসার্ধের সমান হয়ে গেছে। আমার এই যে চাপটা সবুজ আমি চাপ নিছি, মনে করো এটা এ অংশ, এটা বি অংশ, এই যে চাপটা আমি নিছি, এই চাপটা ব্যাসার্ধের সমান করে নিছি। তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে 1 রেডিয়ান বলা হয়। প্রশ্ন হচ্ছে কেন্দ্রে কিভাবে কোণ উৎপন্ন করবে? এই এ বিন্দুকে যদি কেন্দ্র যোগ করে দাও, বি বিন্দু থেকে কেন্দ্র যোগ করে দাও, খেয়াল করে একটা কোণ উৎপন্ন করবে না? জি স্যার। এই কোণের মান হচ্ছে 1 রেডিয়ান। তাহলে তোমরা হয়তো গেস করছো সেটা এত বড়ই হবে। এটা কি আর অন্য কোনো বড় হইতে পারবে না? এটা যদি বড় হয় তাহলে বৃত্ত বড়, আসতেছি দাদা আসতেছি, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় 1 রেডিয়ান, ঠিক আছে? আর খেয়াল করো, তুমি কিন্তু বুঝতেই পারতেছো যে 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে পার্থক্য কি। রেডিয়ান কিন্তু একটু বড় কোণ, যেমন মিটার থেকে কিলোমিটার স্কেল অনেক বড় না, জি স্যার। ঠিক আছে? আমি 1 মিটার সমান অনেকগুলো ইয়ে লিখে দিই না? তুমি যদি এই মান বের করো তাহলে এই মান হবে 57 পয়েন্ট সামথিং, বইয়ে হয়তো দেয়া আছে, ঠিক আছে? 180 কে পাই দিয়ে ভাগ করে নিই দেখি। বাকিকে পাই দিয়ে ভাগ। 57.3 ধরে নিই, ঠিক আছে? বোঝার জন্য 57 পয়েন্ট মনে করো 3 ধরে নিলাম। ডিগ্রি স্যার। এখন হ্যাঁ এটা ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি? 57.3 ডিগ্রি মনে রাখবো। আসো আলোচনা করি, প্রশ্ন করিও না, আলোচনা শুনো, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আলোচনায়। 1 রেডিয়ান কাকে বলে আরেকবার সংজ্ঞা দিব। বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ, এই লাল হচ্ছে ব্যাসার্ধ, এই সবুজ হচ্ছে চাপ। যখন এই দুটো সমান হয়ে যাবে, এ বি অংশ কি হয়েছে? ব্যাসার্ধের সমান হয়ে গেছে। বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে স্পষ্টভাবে দেখতে পারতেছো 1 রেডিয়ান যে কোণটা সেটা কিন্তু একটু বড় কোণ, 1 ডিগ্রির চেয়ে নির্ঘাত অনেক বড় একটা কোণ, ঠিক আছে? কতটুকু কোণ? আমি 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি লিখে দিতে পারি। আলোচনা পরে হবে কেন লিখে দিছি। তাহলে 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। এবার তোমার প্রশ্ন আলোচনায় আসি, স্যার পরিধি যদি বাড়ে যায় কি হবে? স্যার ব্যাসার্ধ যদি বাড়ে যায় কি হবে? আমার উত্তর এই কোণ কখনোই চেঞ্জ হবে না। আসলে একটু এক্সপেরিমেন্ট করে দেখি। বৃত্তের পরিধি বাড়াই দিছি মনে করো, কি করছি? বাড়াই দিছি। তোমরা কমন সেন্স থেকে আমাকে উত্তর দিয়ে ফেলবা এই কোণটা কি চেঞ্জ হবে? না। না। তখন বৃত্তের ব্যাসার্ধ এতটুকু হয়ে যাবে না? তখন তুমি দেখবা এই যে ব্যাসার্ধ এই চাপের সমান, আর কেন্দ্রে কি উৎপন্ন করবে? একই কোণ উৎপন্ন করবে। তুমি যত বড় বৃত্ত নেও না কেন, যত ছোট বৃত্ত নেও না কেন, এই কোণের মান কখনোই চেঞ্জ হবে না। কারণ তুমি তো যে পরিমাণ ব্যাসার্ধ নিচ্ছ ওই পরিমাণই চাপ নিচ্ছ। আর বৃত্ত বাড়াইলে বৃত্তের ব্যাসার্ধও বাড়বে, চাপও তো বাড়বে। তাহলে বুঝতে পারতেছো ব্যাসার্ধ আর চাপের মধ্যে সম্পর্ক সমানুপাতিক। ব্যাসার্ধ বাড়লে চাপ বাড়ে যায়। চাপ অ্যাকচুয়ালি কি বৃত্তের পরিধি না? অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বাড়লে পরিধি বাড়ে যায়, আর পরিধি বাড়লে চাপও বাড়ে যাবে।
এই জন্য এই দুইটা ব্যাসার্ধ হওয়ার পরিধি একই থাকবে, এই অনুপাতটা সবসময় একই থাকবে। এখানে কারো কোনো প্রশ্ন আছে চিত্রে? না স্যার। তাহলে মুছে ফেললাম, ঠিক আছে। এবার আসো কিছু কনভার্সন দেখে ফেলবো। কি দেখে ফেলবো? কনভার্সন আমি একটা লাইন লিখি নাই, সেই লাইনটা এখন লিখবো। আমরা 1 কিলোমিটার সমান কত লিখতে পারতাম? 1000 মিটার 1000 মিটার মিটার মিটার। এটা মনে করো তোমাকে আমি বৃত্তীয় পদ্ধতি বোঝানোর জন্য বলতেছি, ঠিক আছে। কিলোমিটার বলো না মিটার বড়? কিলোমিটার কিলোমিটার। তাহলে 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। রেডিয়ান বড় নাকি ডিগ্রি এককটা বলো? রেডিয়ান রেডিয়ান বড়, ঠিক আছে। মনে করো এত বড় একটা কোণ, এই কোণের মান হচ্ছে আমার কত ডিগ্রি? 57.3 ডিগ্রি। যাদের এটাকে বললো 57.3 ডিগ্রি, তুমি এটাকে বললা 1 রেডিয়ান। দুজনে কি ভুল বললা? না এক্সাক্ট একই বললা। তুমি কোনো একটা দৈর্ঘ্যকে 1 কিলোমিটার বলতেছো, সে 1000 মিটার বলতেছে, অ্যাকচুয়ালি দুটো একই। ঠিক একইভাবে কোনো একটা কোণকে তুমি 57.3 ডিগ্রি বলে দিলা, পাশের জন্য সেটাকে কি বললো? 1 রেডিয়ান বলে দিল, একই বিষয়, ঠিক আছে। স্যার যদি কেউ ওটাকে 57.29 ডিগ্রি বলে তারপরে কি স্যার? অযৌক্তিক প্রশ্ন করবা না, ঠিক আছে। 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি। 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এখন খেয়াল করো, এই কনভার্সন কিন্তু দুইটা এককের মধ্যে কনভার্সন হয়ে যাচ্ছে, পদ্ধতি আলাদা। একটা ষাটমূলক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। সূত্র মনে রাখার একটা কৌশল আমি বলে দিব। 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এই সূত্র সাধারণত আমার বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক ম্যাথে তুমি দেখবা তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে যাইতে হবে। মনে রাখার একটা কৌশল মনে রাখবা যে 1 ডিগ্রি সমান, খেয়াল করো দুইটা কিন্তু একই, একটা 180 বাই পাই, একটা পাই বাই 180। মনে রাখবো কিভাবে? ছোট একটা কৌশল আছে। এই যেখানে জিরোর মতো ডিগ্রি দেখতে পারতেছো না, যদি এটা উপরে থাকে তাহলে শূন্য উপরে থাকবে, মানে এই জিরো যদি উপরে থাকে তাহলে ডিগ্রি লিখে দিব। আর জিরো যদি নিচে থাকে, উপরে কি জিরো আছে? না, উপরে রেডিয়ান হবে। জাস্ট মনে রাখার কৌশল, লজিক্যাল কোনো কথা না। স্যার এটা এমনিতে মনে থাকে স্যার। হ্যাঁ, এমনিতে থাকলে আরো ভালো। বলে দিলাম, এই যে শূন্য আছে ডিগ্রি লিখে দিব, শূন্য আছে না তাহলে রেডিয়ান লিখে দিব। তাহলে কি মনে রাখবো? 1 ডিগ্রি সমান 180 বাই পাই রেডিয়ান। 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। স্যার এটা ফাইন সেটা হচ্ছে 45 ডিগ্রিকে রেডিয়ানে করবা, আর 1.25 রেডিয়ানকে ডিগ্রিতে করবা। যেটা ডিগ্রি দিছে ওটাকে রেডিয়ান করবা, যেটা রেডিয়ান দিছে ওটাকে ডিগ্রি করে দিবা। তারপর কি লিখেন 1.2 1.2 রেডিয়ান। কি বাইরে স্যার আমার আমি চেষ্টা করি, আসো খেয়াল করো। সবার আগে আমি একটু ঐকিক নিয়ম করবো। আমি কি ঐকিক নিয়ম পারি ম্যাথ করতে? বোর্ডে খেয়াল করবা। 45 ডিগ্রি কত রেডিয়ান বের করতে বলছে, আমি কি জানি? আমরা জানি 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। রেডিয়ান চিহ্ন আর দিলাম না। কত ডিগ্রি? 45 ডিগ্রি বের করতে বলছে, তাহলে 45 ডিগ্রি হবে, গুণ করবো না ভাগ করে দিব? ভাগ কে বললো? শুনো, আমি না অ্যান্সারটা একটু সুন্দর করে লিখবো। সে সুন্দর হচ্ছে 45 দিয়ে 180 কাটলে 4 হয়, তাহলে আমি পাই বাই 4 রেডিয়ান লিখে দিব, দেখতে সুন্দর মনে হচ্ছে। তুমি পয়েন্টেও মান আনতে পারো, কোনো সমস্যা নেই। পাই বাই 4 লেখা আমি বেশি পছন্দ করব, ঠিক আছে। তাহলে আমার 45 ডিগ্রি সমান এত রেডিয়ান চলে আসলো। এবার পরেরটা করি। আমরা জানি 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি। ডিগ্রি চিহ্ন আমি ইউজ করব, ঠিক আছে। 1 রেডিয়ান সমান এত ডিগ্রি। কত রেডিয়ান বলছে? 1.2 বলছে। তাহলে 1.2 রেডিয়ান হবে 1.2, তার সাথে গুণ করে দিব 180 ডিভাইডেড বাই পাই।
এত ডিগ্রি। এটা দিয়ে এটা কাটাকাটি করে মোটামুটি আমি আমার অ্যান্সার লিখে দিব, ক্যালকুলেশন তোমরাই পারবা। কোনটা দিয়ে কোনটা কাটাকাটি স্যার? ক্যালকুলেটর বসে মানি বের করে দাও, কোনো সমস্যা নেই। স্যার 68.76 ওই তো 68.76 ডিগ্রি প্রায় 6 এর পর কি আছে? 76 আছে 76 ঠিক আছে। ইয়েস স্যার মানে সারাংশ বলে দিই, মানে কি বলে দিই? সারাংশ সারাংশ বলে দিই। যদি ডিগ্রি দেয়া থাকে না আমার 45 ডিগ্রি, ডিগ্রি যদি দেয়া থাকে, যদি আমি রেডিয়ানে যাইতে চাই, শুধুমাত্র আমাকে কি করতে হবে জানো? যেটা দেয়া আছে তার সাথে π/180 যদি গুণ করে দিই, সেটা আমার রেডিয়ান হয়ে যাবে। এখন যখন আমি ম্যাথ করব এই নিয়মে করব না, আমি দুম করে অ্যান্সার লিখে দিব। 45 দেয়া আছে, যদি আমার ডিগ্রি দেয়া থাকে তার সাথে π/180 গুণ করে দিলে সেটা কি হবে? রেডিয়ান হয়ে যাবে। রেডিয়ান দেয়া আছে, কত গুণ করব? 180 মিটার 180/π গুণ দিলে সেটা ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা এখানে করছি, আর কি নিয়মে করছি। এখন আমরা কিভাবে করব পরীক্ষায়? ডিরেক্ট লিখে দিব। ঠিক আছে, 45 ডিগ্রি দেওয়া থাকলে 45 ইন্টু π/180 করে রেডিয়ান বের করে দিব। 1.2 রেডিয়ান দেওয়া ছিল, তাহলে 180/π গুণ করে ডিগ্রি করে ফেললাম। সবাই বুঝতে পারছো? এবার বলি, কারো কোনো প্রশ্ন আছে নাকি? না স্যার লেকচার শেষে অবশ্যই কারো কোনো প্রশ্ন থাকতে পারে, করে ফেলবো। কথা না ঠিক আছে, মাঝখানে প্রশ্ন করে বসো, মাঝখানে আমি তো লেকচার এখন দেওয়া বাকি আছে। ঠিক আছে না, একেবারে বেসিক থেকে আলোচনা শুরু